সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, আপনারাও যে ভাই এখানে সেখানে এলোমেলো চারজন্য ভালো ঘোরাফেরা না করে নিজ নিজ ভালো ভালো উপযোগী জায়গা দখল করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে যায়। তাই এতক্ষণে আপনাদের অনুগুল বার্ষিক মহান মঞ্চে দূরদর্শন সাধশিল্পী স্বর্গীয় দুর্যোধন মাহাতো তার দ্বিতীয় নম্বর পালা শুরু করতে চলেছে। আর বিশেষ দেরি নয়, তাই তার দ্বিতীয় নম্বর পালা এই বছরের নতুন পালা এবং আপনাদের আসরে প্রথম। তাই পালার মধ্যে নাচে গানে সুরে তালে কাছে ঝাঁপে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই বলে ক্ষমা করে দেবে। তাই শুরু করতে চলেছি স্বর্গীয় দুর্যোধন মাহাতো 2025 সালের নতুন পালা, যা পালাখানি নেওয়া হয়েছে মা মঙ্গল চণ্ডী কাব্যগ্রন্থ থেকে। নিত্যরূপে পালাখানির নাম রাখা হয়েছে ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। অজিত মাহাতো রচিত, দিলীপ মাহাতো পরিচালিত, হরেন মাহাতো নির্দেশিত, বিনা বাণিজ্য নৃত্য বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা পরিবেশিত 2025 সালের আলোড়ন সৃষ্টিকারী নতুন পালা ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। নগরের রাজা ধনপতি সদাগরের প্রথম স্ত্রী লহরা, তার কোন পুত্র সন্তান নাই। তাই ধনপতি সদাগর দ্বিতীয়বার বিবাহ করলেন সন্তান লাভের আশায় খুল্লনাকে। ওদিকে খুল্লনা গোপনে মা মঙ্গল চণ্ডীর পূজা করায় তিনি পঞ্চম মাসে গর্ভবতী হয়েছে। আজ খুল্লনা অন্তঃপুরের দিকে মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য আগমন করছে।
ঘর থেকে বাণিজ্য যাত্রা করবো। তাই তাই তোমরা সকলেই আমার বাণিজ্য যাত্রার বাণিজ্য তৈরি প্রস্তুত করো। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাণিজ্য যাত্রায় যাবো। আরেক কথা যেন মনে থাকে, আমরা বাংলা থেকে যে সব দ্রব্য সিংহল দিকে নিয়ে যাবো, সেই সব দ্রব্য তোমরা আমার বাণিজ্য তৈরিতে সাজিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, তাই হবে। আমরা চললাম মহারাজ আপনার শর্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত করার জন্য এবং সমর্থ করবো আপনার সেই শক্ত ডিঙ্গা তৈরিতে আমরা সাজিয়ে দেবো মহারাজ। সমস্ত দ্রব্য আপনার সেই শক্ত ডিঙ্গা তৈরিতে আমরা সাজিয়ে দেবো।
যথা সময় তুমি আজকে আমার এই রাজসভায় উপস্থিত হয়েছিল না। আমি তোমার কাছে যেতে চাইছিলাম, কিন্তু তুমি নিজেই আমার কাছে এসেছো। তখন তাই আমি তোমাকে বলছি রহনা, শোনো রহনা, আমি আগামীকাল সকালবেলায় সিংহদেবের বাড়িতে যাত্রা করতে চাই রহনা। তাই আমি এই আমার রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে রাখছি। আমি আগামীকাল সকালবেলায় সিংহদেবের বাড়িতে যাত্রা করবো। মহারাজ আপনি বাণিজ্য যাত্রায় যাবেন, আমি তোমাকে বাধা দেবো না মহারাজ। কিন্তু মা মঙ্গল চৌধুরীর রাতে আমাদের খুলনা এখন পঞ্চম মাসের গর্ভবতী। এই সময় তার মনে কষ্ট দেওয়ার মনে হয় ঠিক হবে না মহারাজ। এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়ার মনে হয় ঠিক হবে না। তার গর্ভের সন্তান কত হোক, তারপর তুমি যাবে বাণিজ্য করার জন্য। অতি আনন্দের কথা তুমি আমায় শোনালে রহনা, অতি আনন্দের কথা তুমি আমায় শোনালে। এই আনন্দের কথা আগে তুমি কেন বলনি রহনা? এই আনন্দের কথা আগে তুমি কেন বলনি? আজকে আমার অন্য থাকার কোন উপায় নেই রহনা। তাকে দেখো তুমি, আমার শব্দ ডিঙ্গা তুমি প্রস্তুত হয়ে গেছে রহনা, আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য। কিন্তু আমি খুলনাকে দেখছি না। খুলনা কোথায় রয়েছে? ওই যে স্বামী খুলনা অন্তঃপুরে মা মঙ্গল চণ্ডীর পূজা করছে। শোনো রহনা, বারবার তুমি মা মঙ্গল চণ্ডীর কথা বলছো কেন? আমি ফিরে উপাসক, কিন্তু আমি অন্য কোনো দেবতাকে বিশ্বাস করি না। আমার রাজ্যে আমি কিছুতেই মা মঙ্গল চণ্ডীর পূজা হতে দেবো না। খুলনা তুমি মা মঙ্গল চণ্ডীর পূজা করতে পারো, নতুবা আমি তুমি কি করলে স্বামী দেবতা আমার? তুমি কি করলে স্বামী দেবতা আমার? মা মঙ্গল চণ্ডীর ঘটে তুমি প্রকাশ ভাগ করলে। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আমি ভিন্ন অন্য কোন দেবতাকে আমি বিশ্বাস করি না। কাজেই আমি চুলের উপাসক। আমার রাজ্যে আমি কিছুতেই অন্য কোন দেব দেবীর পূজা হতে দেব না। শোনো রহনা, আমি চললাম বাণিজ্য যাত্রায়। আর একটা কথা মনে রেখো, যদি খুলনার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত। আর যদি কন্যার সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আছি রহনা, আমি এখন আছি। হে মা মঙ্গল চণ্ডী, আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি ক্ষমা করো মা। আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি ক্ষমা করো। শোনো খুলনা, চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে রাখতে মারার জন্য ধনপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরি সমুদ্রে ডুবে গেছে। ধনপতি সদাগরের মন্ত্রী সভাসদ ও তার সমস্ত ধন সম্পত্তি লুণ্ঠন করে সিংহদেবের রাজা তাদেরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়েছে। নাম হয়েছে তার সীমন্ত। আজকে 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদের দিকে করছেন তোমার ভুলা যায় তোমার ভুলা যায়
ও আমার পূজনীয় মা ভাই ও বোনেরা, এ হল ধর্মপতি সদাগরের একমাত্র সন্তান সীমন্ত। বাদশাহ থেকে সোজা রাজকথা ব্যক্তিত্ব করেছিলেন আগমন। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলোচনা ভাষিত মহান মাঠে যিনি সৌনিক পরিবেশন করে দেখাবেন, সে হল স্বর্গীয় উত্তর দুর্গে ধর্মান্তর চৌর সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনাম ধন্য জনপ্রিয় ছৌ-শিল্পী নৃত্যশিল্পী বিপ্লব সিং সর্দার।
নিয়ম নির্যাতন আমি সহ্য করবো? প্রতিদিন আমাকে স্কুলের সহপাঠীরা যারা সন্তান করে ঘৃণা করে, এমনকি আমার মাতা তো টিচার বলে তারা, কিন্তু তা তো বলবেই, আমি প্রতিনিয়ত দেখছি আমার দুই মাতা চিঠিতে সিঁদুর করে রয়েছে, কিন্তু আমার জন্মাবধি যতদিন থেকে আমার বুদ্ধি হয়েছে আমি কোনোদিন আমার পিতাকে দেখতে পেলাম না। তাই তো আজ আমাকে জানতেই হবে, কে আমার গর্ভধারিণী মা আর কোথায় বার হচ্ছে আমার পিতা। তাই তো মাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় রয়েছে আমার মা? আমি মাকে দেখে নেব, মায়ের কাছ থেকে আমি আজকে এই দুটি প্রশ্নের উত্তর অবশ্যই জানবো। কোথায় রয়েছে মা তুমি? মা গো! স্কুল থেকে ফিরে সোজা মা বলে কেন এত ব্যস্ত হচ্ছিস বাচ্চা? বললা পুত্র কেন এত ব্যস্ত হচ্ছিস? চল অন্তপুরে চল বাচ্চা, তোর জন্য আমি নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি বাচ্চা। চল তুই খাবার খালি চল। মাগো আজ আমি অন্তপুরে কিছুতেই যাব না মা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দুটি প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত অন্তপুরে যাওয়া তো দূরের কথা, আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা। তুই কি বলছিস খোকা? জল পর্যন্ত গ্রহণ করবি না কেন বাচ্চা? কে তোকে কি বলেছে বলো বাচ্চা ভাই, কে তোকে কি বলেছে? মাগো প্রতিনিয়ত আমি তোমাদের নিয়ে কলমের কথা শুনে আসছি মা, কাজেই আমি জানতে চাইবো মা, আজকে দুটি প্রশ্নের উত্তর আমি জানতে চাইবো। যতক্ষণ পর্যন্ত না তুমি আমার এই দুটি প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই অন্তপুরে যাবো না মা। কি এমন প্রশ্ন বাচ্চা যে তুই জল পর্যন্ত খাবি না? বললে বাচ্চা কি এমন প্রশ্ন, কে তোকে কি বলেছে? মাগো আমার স্কুলের সহপাঠীরা প্রতিদিন আমাকে যারো সন্তান বলে ঘৃণা করে মা, এমনকি তোমাদের খুব কলঙ্কিনী বলে ঘৃণা করে জানো মা। তাই তো আজ আমার মনে প্রশ্ন জেগেছে মা, আমার গর্ভধারিণী মাকে, তার গর্ভে আমার জন্ম হয়েছে এবং আমার পিতাই বাকে। এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন বাচ্চা? তোর গর্ভধারিণী মা হলো ফুলডাঙ্গা আর আমি হলাম তোর সত্তা। জানিস বাচ্চা, যেদিন তুই পঞ্চম মাসের গর্ভে ছিলি সেই দিন তোর চোরা বাণিজ্য করার জন্য গেছে সিংহদ্বীপে এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ বলছে তার সপ্তডিঙ্গা তরি নাকি সমুদ্রে ডুবে গেছে, আবার কেউ বলছে সে নাকি দিগ্ভ্রম হয়ে অন্য কোথাও চলে গেছে। আবার ইদানিং শুনতে পাচ্ছি তাকে নাকি অন্ধকার কারাগারে সিংহদ্বীপের রাজা বন্দী করে রেখেছে। তুমি দুঃখের কথা শোনালে মা, আজ 14 বছর ধরে এই দুঃখ তুমি হৃদয় চাপা দিয়ে রেখেছিলে মা। এই দুঃখ তুমি আগে আমায় কেন বলোনি মা? এই দুঃখ তুমি আগে আমায় কেন বলো? মাগো আমাকে দুধের ঋণ শোধ করার জন্য তোমার এই কলমনি দায় আমাকে মুক্তি করতে হবে মা, তোমার এই কলমনি দায় আমাকে মোচন করতে হবে। তাই যেতে হবে মা আমাকে সিঙ্গল দিতে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার পিতা যদি জীবিত থাকে তাকে তোমার কাছে নিয়ে আসতে পারি মা। তোমার এই কলমনি আমি যেন তোমার এই কলমনি নাম মুছে দিতে পারি মা, আমি যেন তোমার এই কলমনি নাম মুছে দিতে পারি। তোমার মনে
সিংহদ্বীপে যাত্রা করেছে। আর ওদিকে সিংহদ্বীপের রাজা পরিবার তার ভারতীয় সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রসাদের দিকে করছে আগমন। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে গুপ্তধর আছে। আমার রাজ্যের সমস্ত খবর নেওয়ার জন্য যে কোনো সময় রাজ্য থেকে করতে চাই, আমার রাজ্যে তাই তোমরা অতি সতর্ক হয়ে আমার ওই মহারাজের কাছে যদি যাতে পাবে না মহারাজ, আমরা সতর্ক হয়ে আপনার রাজ্যে প্রহরা দিচ্ছি মহারাজ। কোথাও কোথাও ঘটনা ঘটেছে মহারাজ। একটি মন্ত্রী হঠাৎ করে রাজ্যের বাইরে, হঠাৎ করে আমার রাজপ্রসাদের বাইরে এত বিষয়ে আওয়াজ শোনা যাচ্ছে। যাও তোমরা অতি শীঘ্রই যেত, অতি শীঘ্রই যেত আমার রাজপ্রসাদের বাইরে কিসের এত আওয়াজ শোনা যাচ্ছে। এই যুবক জোর করে আমাদের রাজপ্রসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। তারপর গৌরীকে বাধা দিলে কিছুতেই শোনেনি মহারাজ। তাই এই যুবকের জন্য এত গন্ডগোল শোনা যাচ্ছিল মহারাজ। বলো বলো যুবক, তোরা নাম কোথায় ধান কিভাবে সিংহদ্বীপে মহারাজ? মহারাজের নাম মোর সীমান্ত ধাম উচ্চই নেই, নাম মোর সীমান্ত ধাম উচ্চই নেই। বাণিজ্য করা যাবে সিংহদ্বীপে আসলে আছে আমি।
বাণিজ্য করতে এসেছ নাকি অন্য কারণ নিয়ে এসেছ? সত্যি করে বলো, কিবা নাম কোথায় নাম কিভাবে এসেছ এই সিংহল দিকে? বললাম তো মহারাজ, আমার নাম শ্রীমন্ত, বাণিজ্য করার জন্য এসেছি আমি সিংহল দিকে। বাণিজ্য করতে হলে আমার রাজ্যে কর দিতে হয়, তা কি তোমার জানা রয়েছে? এভাবে গোপনে বাণিজ্য করা কিছুতেই যাবে না মহারাজ। আমি কর দেওয়ার জন্যই আপনার রাজ্যে এসেছি মহারাজ। আমি অবশ্যই কর দেবো মহারাজ, আমি অবশ্যই কর দেবো। বাংলা থেকে তুমি এসেছো আমার রাজ্যে বাণিজ্য করার জন্য, কিন্তু বাংলা থেকে যারাই আছে সকলেই নানা রূপ আশ্চর্যের ঘটনা বলে, তুমিও কি কোনো আশ্চর্যের ঘটনা আমাকে শোনাবে? হ্যাঁ মহারাজ, আমি আসার সময় সমুদ্রে এক পদ্ম ফুলের উপরে অপরূপ রমাণীকে দর্শন করেছি মহারাজ। এই যে আশ্চর্য ঘটনা আর কি হতে পারে মহারাজ? সমুদ্রের উপরে পদ্মের উপরে অপরূপ রমণীকে আমি দর্শন করেছি। হাসালে যুবক, তুমি আমাকে হাসালে। সমুদ্রের উপরে পদ্ম, তার উপরে আমার অপরূপ রমণীকে তুমি দর্শন করেছ। শোনো যুবক, এটা যদি সত্য প্রমাণিত করতে পারো তাহলে আমি তোমাকে বিনা শুল্কে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি তুমি এটা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার ভয়াবহ পরিণতি হবে যুবক, তাহলে তোমার ভয়াবহ পরিণতি হবে। চেষ্টা করেছো, ঘুরে মিথ্যা কথা তুমি বলে যাচ্ছ। সমুদ্রে কোনদিন পদ্ম হয় না, আর সমুদ্রে তুমি পদ্ম দেখে এসেছো। এই যে মিথ্যা কথা আর কি হতে পারে? শোনো যুবক, এখনো তুমি সত্যি করে বলো, কোন রাজ্য থেকে এসেছো তুমি? নিশ্চয়ই তুমি কোন রাজ্যের গুপ্তচর। সত্যি কথা বলো, নতুবা তোমার ভয়াবহ পরিণতি দেখতে পাবে। না মহারাজ, আমি যা বলেছি তা অতি সত্য। শোনো মন্ত্রী সৈন্যগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলবে না। একে নিয়ে যাও তোমরা উত্তম পানে হাত করতে যতক্ষণ পর্যন্ত না এই সত্য কথা বলে ততক্ষণ পর্যন্ত তোমরা ডাক্তার হাত চালাবে। আর যদি সত্য কথা না বলে তাহলে দৌলাদকে বলবে এর যেন কাটা বন্ধ তোমরা আমার কাছে নিয়ে আসবে। এই যুবকের কাটা বন্ধ তোমরা আমার কাছে নিয়ে আসবে। এখনো সময় রয়েছে, সত্যি কথা বলে দেব। আমি যা বলেছি তা সত্য বলেছি, সত্য বই মনটা কিছুই বলিনি। আমার নাম শ্রীমন্ত সিংহপুরে, আমি এসেছি বাণিজ্য করার জন্য। আবার মিথ্যা কথা বলছো। তোমরা যাও, তোমরা অতি শীঘ্র তোমরা দৌলাদকে ডেকে নিয়ে এসো। এই জবাব কিছুতেই সত্য কথা বলবে না।
তোমরা অতি শীঘ্র জল্লাদকে ডেকে নিয়ে এসো। আমি যা বলছি তা মতেই সত্য বলছি জল্লাদ। তোমরা সকলেই আমাকে এভাবে আর কষ্ট দিও না, তোমরা আমাকে ছেড়ে দাও। মহারাজের আদেশ, তোমার মাথা বন্ধ নিয়ে যাবো আমরা, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না।
কি হচ্ছে জগৎ? আমার হাতের থেকে খড় ঘটতে পড়ে যাচ্ছে জগৎ। এই বুড়ি কি যেন ভিড় ভিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের সমস্ত শক্তি যেন হীন হয়ে আসছে। আমার শরীরের সমস্ত শক্তি যেন দুর্বল হয়ে আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। এই বুড়ি কে? এই বুড়ি যেন কোন মন্ত্র উচ্চারণ করছে। এই বুড়ি সত্যি করে বল, কে তুই সত্যি করে বল। যাও সৈন্যগণ, তোমরা মহারাজকে ডেকে নিয়েছো। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। আমি বহু মানুষ হত্যা করেছি, কিন্তু এই রূপ কোনদিন হয়নি। একে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। ঠিক আছে জল্লাদ, আমরা মহারাজকে ডেকে নিয়ে আসছি। আমরা এক্ষুনি মহারাজকে ডেকে নিয়ে আসছি। যে আমি ওই যুবককে হত্যা করতে যাচ্ছি, অমনি আমার হাতের থেকে খর্ব করতে পড়ে যাচ্ছে মহারাজ। ওই যে দেখুন, ওই সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি। বহু চেষ্টা করে তাকে আমরা এখান থেকে ছড়াতে পারলাম না। ওই বুড়ির গায়ে এত শক্তি, ও যেন কি মন্ত্র উচ্চারণ করছে মহারাজ। আর আমার হাতে খর্ব বারবার করতে পড়ে যাচ্ছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে মহারাজ। সত্যি করে বলো কে বুড়ি তুই? সত্যি করে বলো তোমার পরিচয়। তোমাকে আমরা আজকে হত্যা করবো। তুমি এই যুবককে ছেড়ে দাও। এই যুবক কোনো মিথ্যা কথা বলেনি। এ যা বলেছে তা অতি সত্য বলেছে। এই যুবককে তুমি ছেড়ে দাও। না, এই যুবককে আমি কিছুতেই ছেড়ে দেবো না। এই যুবক ঘুরি মিথ্যা কথা বলেছে। না শালিবান, ওই যুবক যা বলেছে তা অতি সত্য বলেছে। তোমার এই পাপ চক্ষু দিয়ে তুমি কিছুতেই তা দর্শন করতে পারবে না। তুমি বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছ, বহু নিরপরাধ মানুষকে কারাগারে বন্দী করে রেখেছ। যতক্ষণ পর্যন্ত তাদের তুমি ছেড়ে না দাও, তুমি যদি সমুদ্রের সেই পথে দেখতে চাও, তাহলে এই যুবকের হাত ধরে তুমি দেখতে পাবে, নতুবা কিছুতেই তুমি সেই রূপ দর্শন করতে পারবে না। মনোহরি, আমি তোলার কথা মতো এই যুবককে ছেড়ে দেবো, কারাগারের সমস্ত মুক্তি করে দেবো বন্দীদের। কিন্তু তুমি যা বলছো তা আমি দর্শন করতে পারবো? নিশ্চয়ই পারবে। তবে এই যুবকের হাত ধরে তুমি একা কোনোদিন তা দেখতে পাবে না। তোমার এই পাপ চক্ষু দিয়ে তুমি তা কোনোদিন দর্শন করতে পারবে না। ঠিক আছে বুড়ি, আমি এই যুবককে ছেড়ে দিচ্ছি। যাও সৈন্যগণ, অন্ধকার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দাও। আর শোনো শালিবান, এই যুবকের পিতাকে তুমি মুক্তি করে এখানে নিয়েছো। এই যুবকের পিতার ধন সম্পত্তি তুমি কেড়ে নিয়েছো, তার 4 গুণ তোমাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে বুড়ি, আমি চাই যাবো। এই যুবককেও আমি মুক্তি করে দিচ্ছি, আর এর পিতাকেও আমি নিয়ে আসছি এখানে। যাও সর্বদিগণ, তোমরা এর পিতাকে নিয়ে এসো এখানে। আমি এই যুবককে মুক্তি করে দেবো। আজকে আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেবো।
তো বেশ সংসার কারাগারি ছিলাম মহারাজ, জীবনটা তো আমার বেঁচে ছিল মহারাজ। এরপর কি আমাকে হত্যা করবে মহারাজ? এরপর কি আমাকে হত্যা করবে? না না বন্ধু, আমি তোমাকে হত্যা করবো কেন? আমি তোমাকে আজকে মুক্তি করে দেবো বন্ধু, আমি তোমাকে আজকে মুক্তি করে দেবো। এই সৈন্যগণ এর হাতের সমস্ত শৃঙ্খল তোমরা মুক্তি করে দাও, এর হাতের সমস্ত শৃঙ্খল তোমরা মুক্ত করে দাও। শোনো বন্ধু, উজ্জয়িনী থেকে যে দেখতে পাচ্ছ তোমার পুত্র হিসেবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসো বন্ধু। আজকে তোমার পুত্রের সাথে আমি মিলন করিয়ে দিই। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি নাকি সমুদ্রে আমাকে ফল দেখাবে, তার উপর নাকি অপরূপ সুন্দর রমণীর আমি দর্শন পাবো। মনে পড়েছে মহারাজ, আসার সময় আমি বহু ভুল করে এসেছিলাম, তাই তো আজ আমার মনে পড়েছে। আসার সময় আমি মা মঙ্গলচণ্ডীর ঢোকে পদাঘাত করেছিলাম, তার ফল ভোগ আমি করছি। ওরে পুত্র আয় আমার হৃদয়ে আয় বাচ্চা। আজ আমি প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীর পূজা করতে চাই বাচ্চা। আজ আমি প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীর পূজা করতে চাই। বাবা আমি তোমাকে নিয়ে যাবো, বাবা আমি তোমাকে নিয়ে যাবো। ওরে পুত্র, আমি প্রথমে মা মঙ্গলচণ্ডীর পুজো করতে চাই, তারপর আমরা পিতা পুত্র ফিরে যাবো বাচ্চা। তারপর আমরা পিতা পুত্র ফিরে যাবো। আমাদের এই বুড়ি এখনো তুই তোর আসল রূপ আমাকে দর্শন দিতে যা। আমি তো প্রথমেই বলেছি, যতক্ষণ পর্যন্ত না তুই ওই যুবকের হাত ধরবি ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমার দর্শন পাবি না। ঠিক আছে বুড়ি, আমি এই যুবকের হাত ধরলাম, যাও তোমার আসল রূপ আমায় দর্শন দাও। জয়